হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক 2026-এর ফিজিক্যাল সায়েন্স পেপারের কেমিস্ট্রি পার্টের যে সলিউশনগুলো আমরা করছি তার চতুর্থ ভিডিওতে আমরা চলে এসেছি। সময় নষ্ট না করে শুরু করে দিই। এখানে প্রথম কোয়েশ্চেন যেটা বলছে 216 গ্রাম HGO কে উত্তপ্ত করে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে কি পরিমাণ KClO3 কে উত্তপ্ত করতে হবে। আর এখানে Hg, পটাশিয়াম, Hg মানে মার্কারি, পটাশিয়াম, ক্লোরিন, অক্সিজেন এদের অ্যাটমিক ওয়েট গুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে কি বলছে, হাউ মাচ KClO3 must be heated to obtain the same amount of oxygen as is obtained by heating 216 gram of HGO। তো এই কোয়েশ্চেনটাতে কিন্তু অ্যাকচুয়ালি দুটো পার্ট রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে HGO থেকে আর একটা KClO3 থেকে। তো প্রথমে আমরা HGO পার্টটা সলভ করি। HGO থেকে অক্সিজেন তৈরি করার যে রিয়াকশন সেটা হচ্ছে এটা, 2HGO থেকে 2Hg প্লাস O2। আর এখানে HGOর কতটা রয়েছে, 2 মোল, ঠিক আছে। আর অক্সিজেন তৈরি হয়েছে 1 মোল, রাইট। তো এখানে 2 মোল মানে 2 ইন্টু Hg হচ্ছে 200 আর অক্সিজেন হচ্ছে 16, তার মানে 432 গ্রাম। আর অক্সিজেন কতটা তৈরি হয়েছে, 16 ইন্টু 2 মানে 32 গ্রাম, তাই না। তো এখানে 432 গ্রাম HGO থেকে তৈরি হয়েছে 32 গ্রাম অক্সিজেন। সুতরাং আমরা যদি 216 গ্রাম HGO নিতাম, সেখান থেকে কতটা অক্সিজেন তৈরি হতো, 32 ইন্টু 216 বাই 432 মানে 16 গ্রাম অক্সিজেন কিন্তু আমরা পেতাম। তাহলে এই 16 গ্রাম অক্সিজেন পেতে গেলে কতটা KClO3 কে উত্তপ্ত করতে হবে, সেটাই হচ্ছে এই কোয়েশ্চেনটা, সেটাই হচ্ছে এই কোয়েশ্চেন। তো সেখানে আমরা দেখব আরেকটা রিয়াকশন, সেটা হচ্ছে KClO3 থেকে অক্সিজেন তৈরি হওয়ার যে রিয়াকশন। তো KCl প্লাস O2, এখানে 2KClO3 থেকে 2KCl প্লাস 3O2, ঠিক আছে। তো এখানে KClO3 রয়েছে 2 মোল আর অক্সিজেন তৈরি হয়েছে 3 মোল, তাই না। তো এখানে আমরা যদি KClO3 হিসেবটা করি, 2 ইন্টু পটাশিয়াম হচ্ছে 39, Cl হচ্ছে 35.5 আর তিনটে অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 3, ঠিক আছে। তো এটা মোটামুটি 2 ইন্টু 74.5, হ্যাঁ 122.5 আসছে আমাদের। জাস্ট এ মিনিট, 122.5, তার মানে এটা হচ্ছে 245 গ্রাম। আর এদিকে 3 মোল মানে 3 ইন্টু 16 ইন্টু 2 মানে 96 গ্রাম, ক্লিয়ার। তো তার মানে 96 গ্রাম অক্সিজেন তৈরি করতে লাগছে 245 গ্রাম KClO3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 96 গ্রাম O2 উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 লাগে। সুতরাং 16 গ্রাম, কারণ ওটাই তো তৈরি করতে হবে, অক্সিজেন উৎপন্ন করতে কতটা KClO3 লাগবে, তাহলে 245 ইন্টু 16 বাই 96 গ্রাম। তো 16 96 তে 6, 6 দিয়ে এটা কাটলে এটা মোটামুটি 6 40 240, 5 6 48, 6 48, 2 0 6 3, হ্যাঁ 40.83 গ্রাম KClO3 লাগবে। তো এই 40.83 এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, ঠিক আছে। তাহলে এখানে কোয়েশ্চেন যেটা চেয়েছিল যে কত গ্রাম KClO3 লাগবে, তো তার আনসার হচ্ছে 40.83। তো এটাকে যদি আমরা দেখি, মোটামুটি তোরা কিন্তু সলিউশনটা বুঝতেই পারছিস, কারণ এখানে খুব একটা লেখা আমি আহ, বাংলায় দু একটা জায়গায় লিখেছি, তো এটাই আমি একটু কপি পেস্ট করে দিই,
কেমন? তো এখানে দেখ প্রথমে হ্যাঁ, তো এখানে দুটো জায়গায় শুধু একটু লেখাগুলো আমি ইংলিশে করে দিচ্ছি। এখানে হচ্ছে 2 মোল, এখানে 1 মোল। তাহলে 216 গ্রাম HGO থেকে কত গ্রাম অক্সিজেন তৈরি হয়েছে? 16 গ্রাম। এবার তাহলে 16 গ্রাম অক্সিজেন তৈরি করতে কতটা KClO3 লাগবে সেটাই হচ্ছে কোয়েশ্চেন। তো এখানেও হ্যাঁ, তো এখানেও দুটো জায়গাতে একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হবে। 2 মোল, এটা 3 মোল। ঠিক আছে? তাহলে 96 গ্রাম of oxygen is produced from 245 gram of KClO3. তাহলে 16 gram of oxygen is produced from how much KClO3? তাহলে সেটাই হচ্ছে কোয়েশ্চেন। 40.83 গ্রাম। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে একটু দেখি। এটা আগের কোয়েশ্চেনটারই অথবা কোনো ধাতব কার্বনেটের 200 গ্রাম উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইড এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। বেশ। যৌগটির বাষ্প ঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়? ঠিক আছে? কি বলছে? বাই হিটিং 200 গ্রাম অফ এ সার্টিন মেটাল কার্বনেট, 112 গ্রাম অফ মেটাল অক্সাইড and a gaseous compound are produced. Vapor density of the gaseous compound is 22. How many moles of the gaseous compound are produced in the reaction? তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো এটা যদি দেখি আমরা, প্রথম কথা হচ্ছে 200 গ্রাম ধাতব কার্বনেট থেকে ধাতব অক্সাইড কতটা তৈরি হচ্ছে? 112 গ্রাম। তাহলে গ্যাসীয় যৌগের ওজনটা কত? সুতরাং গ্যাসীয় যৌগের ওজন হচ্ছে 200 মাইনাস 112, মানে 88 গ্রাম, তাই না? তো এখানে যৌগটির বাষ্প ঘনত্ব কত বলেছে? 22। তাহলে গ্যাসীয় যৌগের আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব কত হবে? আণবিক গুরুত্ব মানে হচ্ছে 2 ইন্টু বাষ্প ঘনত্ব। তাহলে 2 ইন্টু 22 মানে 44। ঠিক আছে? তাহলে গ্যাসটার ওজন কত? 88, আর ওটার আণবিক গুরুত্ব কত? 44। সুতরাং গ্যাসের মোল সংখ্যা কত হবে? কারণ ওটাই বার করতে দিয়েছে, যে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে তার মোল সংখ্যা কত হবে। তাহলে মোল সংখ্যা কি করে বার করে? ভর, অর্থাৎ 88 গ্রাম, সেটাকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে, তাহলে 2। তাহলে এখানে 2 মোল গ্যাস কিন্তু উৎপন্ন হয়েছে। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। একদম ছোট্ট কোয়েশ্চেন এটা। তো এখানে তোরা দেখতেই পাচ্ছিস 200 গ্রাম হচ্ছে মেটাল কার্বনেটের মাস, আর সেখান থেকে মেটাল অক্সাইড কতটা তৈরি হয়েছে? 112 গ্রাম, আর বাকিটা হচ্ছে গ্যাস। তাহলে মাস অফ দ্য গ্যাসিয়াস কম্পাউন্ডের মাস কত হবে? 200 মাইনাস 112 মানে 88 গ্রাম। নাও মলিকুলার ওয়েট অফ দি গ্যাসটার মলিকুলার ওয়েট কত সেটা কিন্তু বার করতে হবে। আর মলিকুলার ওয়েটের ফর্মুলা কি? 2 ইন্টু
ভেপার ডেন্সিটি, তাই না? তাহলে 2 ইন্টু ভেপার ডেন্সিটি কত, 22 মানে 44। তাহলে এখানে আমরা কিন্তু যে গ্যাসটার তৈরি হয়েছে তার মাস বের করে ফেলেছি, মলিকুলার ওয়েট বার করে ফেলেছি, আমাদের বের করতে হবে নাম্বার অফ মোলসটা। তাহলে নাম্বার অফ মোলস অফ দ্য গ্যাসিয়াস কম্পাউন্ড কত হবে? নাম্বার অফ মোলস এর ফর্মুলা কি? মাস বাই মলিকুলার ওয়েট। তো এখানে দেখ, মাস বাই মলিকুলার ওয়েট, মাস হচ্ছে 88, মলিকুলার ওয়েট হচ্ছে 44, তো নাম্বার অফ মোলস কত হচ্ছে 2। তো এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? তো আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি। পরের কোয়েশ্চেন হচ্ছে নিউক্লিয় বিভাজন ব্যাখ্যা করো। নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের জন্য অপরিহার্য কেন? এক্সপ্লেইন নিউক্লিয়ার ফিশন। Why is nuclear fission essential for nuclear fusion reaction? তো প্রথম হচ্ছে নিউক্লিয় বিভাজন জিনিসটা কি, বা ওটাকে ব্যাখ্যা করতে বলেছে। যে নিউক্লিয় বিক্রিয়ায় অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে বিভাজিত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে। তো এখানে একটা বলার ব্যাপার যে নিউক্লিয় বিভাজন নাম থেকেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ভারী নিউক্লিয়াস বিভাজিত হবে এবং যে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এদেরকে কি বলা হয়? বিভাজন খণ্ড। ক্লিয়ার? যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, ইউরেনিয়াম 23592 নিউক্লিয়াসকে ধীরগতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করলে প্রথমে সংযুক্ত নিউক্লিয়াস তৈরি হয়। সংযুক্ত নিউক্লিয়াসটা হচ্ছে এখানে এই যে নিচে দেখ, ইউরেনিয়াম 23692, মাথায় স্টার মানে এটা কিন্তু দুস্থিত, মাথায় স্টার দেওয়া রয়েছে মানে এটা দুস্থিত। তো যা অত্যন্ত দুস্থিত হওয়ায় এটা কিসে কিসে ভাঙছে? বেরিয়াম 14156 এবং ক্রিপ্টন 9236, এই দুটি খণ্ডে বিভাজিত হয় এবং এর সাথে তিনটি নিউট্রন, গামা রশ্মি ও প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। তো এখানে রিয়াকশনটা দেওয়া আছে দেখ, ইউরেনিয়াম 23592 প্লাস নিউট্রন 10 থেকে প্রথমে যে সংযুক্ত নিউক্লিয়াস তৈরি হচ্ছে ইউরেনিয়াম 23692, সেটা ভেঙে গিয়ে বেরিয়াম 14156, ক্রিপ্টন 9236, তিনটে নিউট্রন আর তার সাথে 200.6 MeV শক্তি প্রায়, তার মানে অর্থাৎ এটা একটা বিপুল পরিমাণ শক্তি নির্গত হচ্ছে। আমরা চলে আসি এই কোয়েশ্চেনের দ্বিতীয় যে অংশটা রয়েছে, কি বলছে? নিউক্লিয় বিভাজন নিউক্লিয় সংযোজনের জন্য অপরিহার্য কেন? অর্থাৎ নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে নিউক্লিয় বিভাজন ঘটাতেই হবে। তো এর কারণ কি? তো এর কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন সহজে সংঘটিত হয় না। দুটি নিউক্লিয়াসকে সংযুক্ত করার সময় বিকর্ষণ বলের মান এত বেশি হয়। আচ্ছা, এখানে একটা ব্যাপার, দুটো নিউক্লিয়াস সংযুক্ত করার সময় কেন বিকর্ষণ বল বেশি হয়? কারণ নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ থাকে বা প্রোটন থাকে। তো যখন দুটো নিউক্লিয়াসকে আমরা কাছাকাছি নিয়ে আসবো তখন প্রোটন প্রোটন বিকর্ষণ কি হবে? খুব বেশি হবে। তো এখানে কি বলছে দেখ, নিউক্লিয়াসগুলির সংযুক্তি ঘটানোর জন্য কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। ঠিক আছে? তাই নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য আগে নিউক্লিয় বিভাজন ঘটিয়ে ওই তাপমাত্রা উৎপন্ন করা হয়, তারপরেই নিউক্লিয় সংযোজনটা ঘটানো হয়। তো এই হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর। আমরা যদি ইংলিশে আনসারটা দেখি, নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন জিনিসটা কি? দেখ, the nuclear fission reaction, the nuclear reaction in which a comparatively heavier atomic nucleus is split into two smaller nuclei, আর এই smaller nuclei গুলোকে কি বলা হয়? fission fragments of almost equal mass with the release of enormous amount of energy, that is called nuclear fission. Example কি? Uranium 23592 on being bombarded with a slow moving neutron first forms an unstable compound nucleus, that is U23692, আর এখানে মাথায় স্টার আছে, স্টার মানে আনস্টেবল, which readily splits into one barium 14156 and krypton 9236. Along with these three neutrons, gamma ray and a large amount of energy is also released. তো এখানে বুঝতে পারছিস যে কি হচ্ছে? ইউরেনিয়াম 23592 প্লাস নিউট্রন 10 থেকে প্রথমে আমরা পাচ্ছি একটা কম্পাউন্ড নিউক্লিয়াস, দ্যাট ইজ ইউরেনিয়াম 23692, সেটা ভেঙে কিসে কিসে কনভার্ট হচ্ছে? বেরিয়াম 14156,
ক্রিপ্টন 9236, তিনখানা নিউট্রন আর অ্যাপ্রক্সিমেটলি 200.6 MeV অফ এনার্জি। তো আমরা যদি সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেনে চলে আসি, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন ইজ এসেনশিয়াল ফর নিউক্লিয়ার ফিউশন। কেন? এর কারণ হচ্ছে ডিউরিং নিউক্লিয়ার ফিউশন টু স্মলার নিউক্লিয়াই আর ব্রট টুগেদার টু রিয়াক্ট when severe repulsion takes place। ঠিক আছে, কারণ দুটো স্মলার নিউক্লিয়াস যদি কাছে আনা হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ, তো তাদের মধ্যে সিভিয়ার রিপালশন হবে। টু ওভারকাম দিস রিপালসিভ ফোর্স সেভারাল মিলিয়ন্স ডিগ্রি of approximately 10 to the power 8 degree temperature is required. Hence, to conduct a nuclear fusion, a very high temperature is needed, which is obtained only by conducting a nuclear fission reaction। তো এই হচ্ছে নিউক্লিয়ার ফিউশনটা মানে করাতে গেলে কেন নিউক্লিয়ার ফিশনটা করিয়ে নিতে হয় তার রিজন। তো চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। বলছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের উপর থেকে নিচের দিকে কি ধরনের পরিবর্তিত হয়? এই হচ্ছে কোয়েশ্চেন। হোয়াট ইজ মেন্ট বাই ইলেকট্রোনেগেটিভিটি অফ এন এলিমেন্ট? In what pattern does electronegativity of group 1 elements of the long periodic table change from top to bottom of the group? তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, তার আনসারটা কি, তার আনসারটা দেখে নে। বলছে দুটি ভিন্ন পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় বন্ধনে ব্যবহৃত ইলেকট্রন জোড়কে কোনো পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন দেখ, এইচ ও এফ পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে এইচ এফ অণু গঠন করে। এবার এইখানে বন্ধন জোড়টি মানে এইচ আর এফ এর মধ্যে যে বন্ধনটা হচ্ছে তার সেই বন্ধনে যে ইলেকট্রন জোড় ব্যবহৃত হচ্ছে সেটি এফ পরমাণুর দিকে সরে যায়, অর্থাৎ এফ পরমাণু তড়িৎ ঋণাত্মকতা এইচ পরমাণুর থেকে বেশি। ঠিক আছে, তো তড়িৎ ঋণাত্মকতা মনে রাখবি এটি একটি একক বিহীন রাশি। আর এর সাথে কোয়েশ্চেনটা কি দিয়েছে, আর এবার দেখ কোয়েশ্চেন, দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের উপর থেকে নিচের দিকে কি ধরনের পরিবর্তিত হয়? তো এটার আনসারটা দেখ আমি এখানে নিচে লিখছি। এটা তোরা তো সবাই জানিস যে তড়িৎ ঋণাত্মকতা একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, কমতে থাকে। তো এখানেও তাই হবে। দীর্ঘ পর্যায় সারণীতে গ্রুপ 1 মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা গ্রুপের উপর থেকে নিচের দিকে কমতে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে এর উত্তর। অর্থাৎ আমরা গ্রুপ 1 একদম উপরে যদি লিথিয়াম, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সব থেকে বেশি, তার থেকে কম হবে সোডিয়াম, তার থেকেও কম হবে পটাশিয়াম, তার থেকেও কম হবে রুবিডিয়াম। এইভাবে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো এই কোয়েশ্চেনটা ইংলিশে যদি আমরা দেখি, ইলেকট্রোনেগেটিভিটি, প্রথমে ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা কি জানতে চেয়েছে, বা হোয়াট ডু ইউ মিন বাই ইলেকট্রোনেগেটিভিটি। তো এটার আনসার কি, the tendency of an atom to attract the shared pair of electrons of a covalent bond towards itself is called electronegativity of that element। ঠিক আছে, অর্থাৎ একটা কোভ্যালেন্ট বন্ডে যে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস থাকে সেটাকে একটা অ্যাটম নিজের দিকে যে টেনে নিচ্ছে তার টেন্ডেন্সিটাকে বলছে ইলেকট্রোনেগেটিভিটি। when H and F atoms combine to form a covalent bond to form HF molecule, the shared pair electron pair moves towards fluorine। ঠিক আছে, কার দিকে যাচ্ছে, ফ্লুরিনের দিকে, which indicates that fluorine is more electronegative than hydrogen। আর এটাও মনে রাখবি, ইলেকট্রোনেগেটিভিটি ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। ঠিক আছে, তো যার দিকে সরে যাচ্ছে সে বেশি ইলেকট্রোনেগেটিভ, এই হচ্ছে ব্যাপার। আর এখানে সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন যেটা ছিল, ইন হোয়াট প্যাটার্ন ডাজ ইলেকট্রোনেগেটিভিটি অফ গ্রুপ 1 elements of the long periodic table change from top to bottom of the group?
তো in long periodic table electronegativity of group 1 elements decrease from top to bottom of the group। ঠিক আছে, তাহলে টপ টু বটম গেলে ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে কি করবে, ডিক্রিজ করবে, মানে কমবে। মানে সব থেকে উপরে গ্রুপ 1 এ রয়েছে লিথিয়াম, ইলেকট্রোনেগেটিভিটি এর কি হবে, সব থেকে বেশি। এর থেকে কম হবে সোডিয়াম, আরো কম হবে পটাশিয়াম, আরো কম হবে রুবিডিয়াম। তো এই হচ্ছে এর অর্ডার। ক্লিয়ার এটা? তো আশা করি এই কোয়েশ্চেনটা তোরা বুঝতে পেরেছিস। আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে যাই, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন বলছে মোজলের পরীক্ষার, এটা আগের কোয়েশ্চেনের অথবা, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কি? আর একই সাথে বলেছে পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি। ঠিক আছে, তো আগে আনসারটা এটা দেখে নে। মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে মোজলে পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে মৌলের পারমাণবিক ভর নয়, বরং পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা, এটাই হচ্ছে মৌলের মৌলিক বৈশিষ্ট্য এবং মৌলের মৌলিক ধর্মের নিয়ন্ত্রক। ঠিক আছে, অর্থাৎ পারমাণবিক ভরের জায়গায় পরমাণু ক্রমাঙ্কটাই মৌলের মূল ধর্ম। পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি? তো পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্বটা যদি আমরা দেখি, এখানে তিনভাবে আমরা দেখতে পারি এর গুরুত্ব। প্রথম হচ্ছে আধুনিক পর্যায় সারণী। মোজলে পরীক্ষালব্ধ সিদ্ধান্তের ফলে মৌলের পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী সাজানো হয়। অসঙ্গতি দূরীকরণ, যেমন আর্গন, পটাশিয়াম, আয়োডিন, টেলুরিয়ামের মতো অসঙ্গতি পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজালে দূর হয়ে যায়। মানে যে অবস্থানগুলো পারমাণবিক ভরের ভিত্তিতে যখন আমরা পর্যায় সারণী সাজিয়েছিলাম, তখন কিছু মৌলের অবস্থানগত অসঙ্গতি দেখা গিয়েছিল, কিন্তু সেটা পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে সাজালে সেই অসঙ্গতিগুলো কিন্তু আর থাকে না। ৩ নম্বর হচ্ছে নতুন মৌলের সঠিক পূর্বাভাস। এই পরীক্ষার ফলে সেই সময় অনাবিষ্কৃত যে মৌলগুলি, তাদের সম্পর্কে সঠিক পূর্বাভাস দিয়ে তাদের পর্যায় সারণীতে অবস্থান সুনিশ্চিত করা হয়েছিল। তাহলে এই হচ্ছে পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব। আমরা যদি ইংলিশ কোয়েশ্চেনটা দেখি, কি বলছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট কনক্লুশন অফ মোজলেস এক্সপেরিমেন্ট, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস কনক্লুশন উইথ রেসপেক্ট টু দ্য পিরিয়ডিক টেবল। ঠিক আছে, তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো আমরা যদি দেখি এর আনসারটা, ইম্পর্টেন্ট কনক্লুশন অফ মোজলেস এক্সপেরিমেন্ট, তো এটা কি ছিল? মোজলে প্রুভড দ্যাট with his experiments that atomic number and not atomic mass is the fundamental property of an element. He also proved that atomic number is the true identity of an element. তাহলে অ্যাটমিক ওয়েটের জায়গায় বা অ্যাটমিক মাসের জায়গায় অ্যাটমিক নাম্বারটাকেই আমাকে কিন্তু ধরতে হবে। আর সেকেন্ড পার্ট কি বলছে, ইম্পর্টেন্স অফ দিস কনক্লুশন উইথ রেসপেক্ট টু দ্য পিরিয়ডিক টেবল। তো এটা যদি আমরা দেখি, নাম্বার 1 হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবল অন দ্য বেসিস অফ অবজারভেশনস মেড বাই মোজলে। দ্য মডার্ন পিরিয়ডিক টেবল ইজ অ্যারেঞ্জড অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার। এটা তো তোরা জানিস যে মডার্ন পিরিয়ডিক টেবল কিন্তু অ্যাটমিক নাম্বারের বেসিসে অ্যারেঞ্জ করা হয়েছে। নাম্বার 2, রিজলভড অ্যানোমালিজ। মোজলে সলভ দ্য ডিসক্রিপেন্সিজ রিলেটেড টু দ্য পজিশন অফ এলিমেন্টস লাইক argon, potassium or iodine, tellurium when periodic table is arranged on the basis of atomic number. Number 3, predicted new elements. He correctly predicted undiscovered elements of that time and identified the gaps of those elements. মানে ওই এলিমেন্ট গুলোর জন্য যেগুলো তখন আনডিসকভার ছিল, উনি কিছু গ্যাপ বা ফাঁকা জায়গা রেখে গেছিলেন, সেইগুলো কিন্তু পরে গিয়ে দেখা গেছিল যে উনি কারেক্টলি প্রেডিক্ট করেছিলেন। ক্লিয়ার? তাহলে এই কোয়েশ্চেন গুলো। তো এবার আমরা যাব নেক্সট কোয়েশ্চেনের দিকে। ওকে, আমরা চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি পদার্থ থাকে? আর একই সাথে জিজ্ঞেস করছে এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে
কি কি ব্যবহৃত হয়? তো ইংলিশে কোয়েশ্চেনটা কি বলছে, হোয়াট আর দ্য সাবস্ট্যান্সেস প্রেজেন্ট অ্যালং উইথ পিওর অ্যালুমিনা ইন দ্য মোল্টেন মিক্সচার হুইচ ইজ electrolyzed for the extraction of aluminium by electrolysis? What are used as the cathode and anode in this electrolysis? তো আমরা এখানে একটা একটা করে কোয়েশ্চেনের আনসার দিচ্ছি, প্রথমে ইংলিশে তারপর বাংলাতে। তো এখানে প্রথমে বলছে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি পদার্থ থাকে। তো এখানে আমি সরাসরি আনসারে চলে যাচ্ছি। যে পদার্থগুলো বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া থাকে সেগুলো হচ্ছে ক্রায়োলাইট অর্থাৎ Na3Al(F6) এবং ফ্লুওস্পার অর্থাৎ CaF2। ঠিক আছে, তো এই দুটো পদার্থ থাকে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া। আর এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি কি ব্যবহৃত হয়? তো এক্ষেত্রে ক্যাথোড হিসেবে যেটা ব্যবহৃত হয়, দাঁড়া একটা মিনিট, ক্যাথোড হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা গ্যাস কার্বন নির্মিত ক্যাথোড আমরা ব্যবহার করি। আর অ্যানোড হিসেবে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে গ্রাফাইট। ঠিক আছে, তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আমরা যদি ইংলিশে লিখি তো এখানে প্রথমে বলছে হোয়াট আর দ্য সাবস্টেন্সেস প্রেজেন্ট অ্যালং উইথ পিওর অ্যালুমিনা। এখানে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ক্রায়োলাইট, যার ফর্মুলা হচ্ছে Na3Al(F6) অ্যান্ড ফ্লুওস্পার CaF2। আর এখানে ক্যাথোড হিসেবে কি ইউজ করা হয়, ইট ইজ মেড অফ গ্যাস কার্বন। আর অ্যানোড হিসেবে কি ইউজ করা হয়, গ্রাফাইট। ঠিক আছে, তো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় তা অনুঘটকের নাম ও বিক্রিয়ার শর্ত সহ উল্লেখ করো। বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ঠিক আছে, রাইট হাউ নাইট্রিক অ্যাসিড ইজ ম্যানুফ্যাকচার্ড by oxidizing ammonia with the help of aerial oxygen, mentioning the catalyst and the conditions of the reaction. Write also the balanced chemical equation of the reaction. তো এই কোয়েশ্চেনটার আনসারটা একটু দেখে নে তোরা। কোয়েশ্চেনটাতে কি বলছে, শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস ও ধূলিকণা মুক্ত বায়ুর মিশ্রণকে 2:15 অনুপাতে 5 থেকে 7 অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপে ও 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম তারজারির উপর দিয়ে খুব দ্রুত মাত্র 0.0014 সেকেন্ডের মধ্যে পাঠাতে হবে। তো যদি পাঠানো হয় তাহলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এই বিক্রিয়াটি উভমুখী ও তাপমোচী। ঠিক আছে, তো এই রিয়াকশনটা তোরা নিচে দেখছিস লেখা রয়েছে, তো আমি এখানে একবার লিখে দিচ্ছি 4NH3 প্লাস 5O2, এটাতে হচ্ছে প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম রোডিয়াম
তার জালি 5 থেকে 7 atm প্রেসার আর 700 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, প্রোডাক্ট তৈরি হবে 4NO প্লাস 6H2O। এখানে এই NO যেটা তৈরি হচ্ছে এটাই কিন্তু নাইট্রিক অক্সাইড। ঠিক আছে, তাহলে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনটাও হয়ে গেল। তো এটা একবার ইংলিশে দেখে নে। বলছে a mixture of dry and pure ammonia gas and dust free air in 2:15 ratio is passed over heated platinum or platinum rhodium wire gauge at 5 to 7 atm pressure and 700 to 800 degrees Celsius temperature very quickly within 0.0014 seconds. In this reaction, ammonia is oxidized to nitric oxide. At the same time, this reaction is reversible and exothermic. ঠিক আছে, তো এখানে রিয়াকশন দেখতেই পাচ্ছিস দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো এবং বিক্রিয়ার যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। Write the balanced chemical equation of the addition reaction of hydrogen with acetylene mentioning any two conditions of the reaction. তো এখানে আমরা যদি দেখি প্রথমে যে রিয়াকশনটা কি হয়, সেটা হচ্ছে CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে অ্যাসিটিলিন হাইড্রোজেনের সাথে যদি রিয়াকশন করে তাহলে তৈরি হয় CH2 ডাবল বন্ড CH2, অর্থাৎ ইথিন তৈরি হয়। ঠিক আছে, ইথিন বা ইথিলিন আমরা বলতে পারি। আর এই যে ইথিন তৈরি হলো এর সাথে যদি আবার আরেকটা হাইড্রোজেন রিয়াকশন করে তাহলে তৈরি হয় CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ ইথেন। তো এই রিয়াকশনে আমরা পাচ্ছি ইথেন। আর এখানে এই রিয়াকশনের যদি কন্ডিশন গুলো কি কি, অর্থাৎ শর্তগুলো কি কি, সেটা যদি আমরা একটু দেখি, তো সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে যে কন্ডিশনস গুলো রয়েছে বা শর্ত যেগুলো রয়েছে, 1 নম্বর হচ্ছে এখানে আমরা নিকেল অনুঘটক ব্যবহার করতে পারি। ঠিক আছে, নিকেল অনুঘটক ও 2 নম্বর শর্ত হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। ঠিক আছে, এটা একটা। অথবা অথবা আরেকভাবেও আমরা লিখতে পারি এটা, সেটা হচ্ছে আমরা করতে পারি প্ল্যাটিনাম অথবা প্যালাডিয়াম অথবা র্যানি নিকেল অনুঘটক ও 2 নম্বর হচ্ছে ঘরের উষ্ণতা। অর্থাৎ আমরা যদি প্ল্যাটিনাম প্যালাডিয়াম অথবা র্যানি নিকেল অনুঘটক ব্যবহার করি তাহলে আমরা ঘরের উষ্ণতাতেই কিন্তু এই বিক্রিয়াটা করাতে পারবো। তো এখানে আমরা যদি কন্ডিশনস গুলো লিখি, এক হচ্ছে নিকেল ক্যাটালিস্ট অ্যান্ড নাম্বার 2 হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, or platinum or palladium or Raney nickel catalyst and নাম্বার 2 হচ্ছে রুম টেম্পারেচার। ঠিক আছে, রুম টেম্পারেচার। তো এই হচ্ছে কন্ডিশনস গুলো এই রিয়াকশনের। ঠিক আছে, তো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি এবং লাস্ট কোয়েশ্চেন এটাই। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আগের কোয়েশ্চেনের অথবা। ঠিক আছে, তো রাইট the balanced chemical equation of the reaction of sodium bicarbonate with acetic acid.
তো এটা যদি আমরা লিখি, অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেটের যে রিয়াকশন সেটা ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন বা সমিত রাসায়নিক সমীকরণ। তো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে NaHCO3। তো যদি রিয়াকশন হয় তৈরি হবে CH3COONA অর্থাৎ সোডিয়াম অ্যাসিডের, তার সাথে কার্বন ডাই অক্সাইড আর তার সাথে H2O। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। নেক্সট যে কোয়েশ্চেনটা কি বলছে, প্যাকেজিং এ ব্যবহারের জন্য পাট ও পলিথিনের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব এবং কেন? Which of jute and polythene is environment friendly for packaging and why? তো এই কোয়েশ্চেনটা যদি আমরা একটু আনসার দেখি, তো এখানে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে পাট কিন্তু বেশি ভালো। ঠিক আছে, পলিথিনের থেকে পাট বেশি ভালো। আর এর কারণগুলো আমরা যদি দেখি, কারণ এক হচ্ছে পাট একটা জৈব বিশ্লেষ্য পলিমার, জৈব বিশ্লেষ্য পলিমার। দুই হচ্ছে পুনর্ব্যবহারযোগ্য, পুনর্ব্যবহারযোগ্য। ঠিক আছে, আর 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব। কারণ এটি পরিবেশ দূষণ ঘটায় না। ঠিক আছে, তো জুট আর পলিথিনের মধ্যে জুট সবসময় বেশি ভালো। আর এর রিজন গুলোকে যদি আমরা দেখি, কি কি রিজন, এক হচ্ছে বায়ো ডিগ্রেডেবল পলিমার। ঠিক আছে, এটা বায়োডিগ্রেডেবল। 2 নম্বর হচ্ছে রিইউজ করা যায়, তো রিইউজেবল। আর 3 হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আচ্ছা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি মানে এটা কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন করে না। দ্যাট ইজ, ইটস নট রেসপন্সিবল ফর environmental pollution। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আশা করি তোরা বুঝতে পেরেছিস। আর এর সাথে কিন্তু মাধ্যমিকের মাধ্যমিক 2026 এর যে ফিজিক্যাল সায়েন্স পেপার, তার কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চেন গুলো পুরো শেষ হলো। আর এই সিরিজটাও কমপ্লিট হলো, 4টে ভিডিও টোটাল এখানে আমরা দিলাম। আর সবসময় তোদেরকে যেটা বলেছি, কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে লাইক কর, শেয়ার কর, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবি না। টাটা।